সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ফুটবলের খবর শুরুতে মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ। প্রথম প্রীতি ম্যাচে সফরকারীদের জয় 1-0 গোলে। গতিময় আর আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে মন জয় করলেও গোল করতে না পারার পুরনো ব্যর্থতায় হারতে হয়েছে বাংলাদেশকে। সফরকারীরা গুটিকায় আক্রমণের একটিকেই গোলে পরিণত করেছে, তাতে অবশ্য ডিফেন্ডারদের ভুলও কম নয়। সেই খেলার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন জহির সাগর। সাগর, খেলা যেমনটা দেখলাম, আক্রমণাত্মক কিংবা পজিশন বলুন, সবই বাংলাদেশের পক্ষে ছিল। তারপরও শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশ দলকে। কেন এমনটা হলো এবং সেই স্কোরিংয়ের সমস্যাটা এখনো পর্যন্ত কেন কাটিয়ে ওঠা সম্ভব হলো না? রেদওয়ান সাহেব, এই প্রশ্নের উত্তর আসলে ম্যাচ শেষে একটু পরেই ভালো বলতে পারবেন হাভিয়ার কাবরেরা। কেন বাংলাদেশ দলকে দিয়ে গোলের খেলা ফুটবলের সেই গোলটাই কেন বাংলাদেশ পাচ্ছে না। শুধু এই ম্যাচ নয়, আপনাকে যদি একটা পরিসংখ্যান দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন গোল স্কোরিংয়ে কতটা দুর্বল টিম বাংলাদেশ। এটা এই ম্যাচ সহকারে সবশেষ 7 ম্যাচে মাত্র 1টি গোল করেছে টিম বাংলাদেশ। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের গোল করার যেই অনীহা বলতে পারি, যে গোল করতে না পারে যে ব্যর্থতা, সেটা বাংলাদেশকে তাড়িয়ে বেড়াচ্ছে। আজকে কথা বলতে হবে একের পর এক আক্রমণ। যারা স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন, গ্যালারিতে বাংলাদেশ দলকে সাপোর্ট করেছেন, প্রত্যেকের একই কথা যে গোলটা কেন পাচ্ছে না বাংলাদেশ। আমরা দেখেছি ফাহিমে প্রথমার্ধে যে দুই উইং ধরে ফাহিম খেলেছেন, রাকিব খেলেছেন, তাদের পেছনে মোরসালিন খেলেছেন। এই তিনজন বেশ সুযোগ পেয়েছেন বলতে 3, 4, 5, 6টা পর্যন্ত সুযোগ পেয়েছেন প্রথমার্ধে, কিন্তু তারা কোনোটাকেই গোলে কনভার্ট করতে পারেননি। হাভিয়ার কাবরেরা বলছিলেন প্রথম ম্যাচের আগে যে তার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা কিন্তু এই গোল স্কোরিং। সেই স্কোরিং নিয়ে তিনি অনেক কাজ করেছেন, কিন্তু আলটিমেট যেই রেজাল্ট সেটা কিন্তু আমরা দেখতে পারিনি। দ্বিতীয়ার্ধ 3 জন ফুটবলারকে পরিবর্তন করার পরে খেলার যে ধরন, স্পিড, সেটা বাংলাদেশে আরও বাড়িয়েছে, পজিশন আরও বেড়েছে, কিন্তু আলটিমেট যেই লক্ষ্য বাংলাদেশের গোল করে জেতা, প্রথমে যদি সমতায় ফেরা সেটা পারেনি, দ্বিতীয়ত জয় তো অনেক দূরের কথা। আর সবকিছু মিলে বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু দিন শেষে গোলটাই করতে পারেনি। এই ব্যর্থতা বাংলাদেশকে বয়ে নিতেই হবে। সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কিংস অ্যারেনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জহির সাগর। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ক্রিকেটের খবর জানাবো এবার। ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে আজ বিশ্রামে বাংলাদেশ দল। অ্যান্টিগায় অনুশীলনের ধকল নিচ্ছে না টেস্ট দলের ক্রিকেটাররা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। হোটেলে জিম সেশন করবে মেহেদী মিরাজের দল। টেস্ট সিরিজ সামনে রেখে কাল টাইগারদের অনুশীলন। এদিকে নাজমুল শান্তর বদলি, শাহাদাত দীপু ঢাকা ছেড়েছেন আজ। শুক্রবার থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। দলের সঙ্গে যোগ দিতে আজ ঢাকা ছেড়েছেন তিনি। পরের ম্যাচ জামাইকায় 30 নভেম্বর। তার আগে প্রথম টেস্টটি খেলবে অ্যান্টিগায় 22 তারিখে। এদিকে জাতীয় দলের খুব কাছাকাছি সিলেট ব্যাটার অমিত হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে তাকে না নিয়ে শাহাদাত দীপুকে নেয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক হান্নান সরকার। প্রথম শ্রেণীতে ভালো করলে বয়স কোনো বাধা হবে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে এনসিএল টি-20 দিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল। লুকোচুরি কিছু নেই, আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে। এখানে দিবালোকের মতো সত্য, কিন্তু ক্রিকেটারদের পরীক্ষার জায়গা তাহলে কোনটা? খেলোয়াড় ভেদে আলাদা আলাদা ব্যাখ্যা নিয়ে হাজির হতে দেখা যায় নির্বাচকদের। এই যেমন অমিত হাসান এবারের জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করেছেন। শুধু সেইখানে নয়, প্রথম শ্রেণীতে অভিষেকের পর থেকে হাসছে তার ব্যাট। রান করে চলেছেন প্রায় 50 গড়ে। অথচ ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে শাহাদাত দীপু। অমিত আমাদের খুব কাছাকাছি প্রসেসের মধ্যে রয়েছে। এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে, তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কিভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে। এটা ঠিক যে এ দল ও এইচপিতে খুব একটা ভালো করতে পারেননি অমিত। জাতীয় দলে কয়েক ম্যাচের অভিজ্ঞতায় নির্বাচকদের প্রক্রিয়ায় এগিয়ে দীপু 4টা টেস্ট খেলেছে, কিছু সময় দলের বাইরে ছিল, একটা 100 করেছে, আবার দলে ইনক্লুড হয়েছে। সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল, তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে। প্রথম শ্রেণীতে 9000 রান করা ফরহাদ হোসেন জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ নিয়ে অবসরে গেছেন।
লঙ্গার ভার্সনকে বিদায় বলছেন ইমরুল কায়েসও। পারফর্ম করে যাচ্ছেন এনামুল বিজয়, মার্শাল আইয়ুব, শামসুর রহমানরা। প্রক্রিয়ার মার পেছে এরাও কি বাতিলের খাতায়? তাদেরকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই সেটা বলবো না, আমরা আলোচনার মধ্যে রয়েছি। তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে। হ্যাঁ, এইটার সঙ্গে একটু যোগ করতে হয় আমাদের চিন্তাভাবনাটা কি, আমরা কতটুকু সময়ের জন্য চিন্তা করছি, কত দীর্ঘ সময় চিন্তা করছি নাকি 6 মাসের চিন্তা করছি, এগুলো অনেকগুলো বিষয় রিলেটেড। NCL T20 দিয়ে মাঠে ফিরতে চান তামিম ইকবাল, তবে উতরে যেতে হবে ফিটনেস পরীক্ষায়। T20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের T20-র আগে, সো সেটা আমরা আলোচনা করব। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস। ইতি টেনেছেন টেস্ট ক্যারিয়ারের। শনিবার প্রথম শ্রেণীর ক্রিকেটের শেষ ম্যাচ খেলতে নামবেন এই ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় লঙ্গার ভার্সন ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানিয়েছেন। দেশের জার্সিতে সবশেষ 5 বছর আগে ভারতের বিপক্ষে খেলেছিলেন ইমরুল কায়েস। বাংলাদেশের হয়ে 39টি টেস্টে খেলেছেন তিনি। নামের পাশে 3 সেঞ্চুরি আর 4 হাফ সেঞ্চুরি। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে রান 8,000-এর কাছাকাছি, রয়েছে 20 শতক। লাল বলকে বিদায় বললেও খেলে যাবেন সাদা বলে BPL, প্রিমিয়ার লিগ, NCL, T20। আমি আমার টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার লাইফের 17 বছরের সবথেকে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত। এদিকে ICC র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন শাহিন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে 3 ম্যাচে 8 উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন এই পাকিস্তানি পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা হারিস রৌফ 14 ধাপ এগিয়ে উঠে এসেছেন 13 নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রশিদ খান আর শীর্ষে থাকা কেশব মহারাজ 2 ধাপ পিছিয়ে নেমে গেছেন 3 নম্বরে। সেরা 5-এর বাকি 2 বোলার কুলদীপ যাদব এবং বার্নার্ড স্কল্টস। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 556 রেটিং পয়েন্ট নিয়ে 24 নম্বরে মেহেদী মিরাজ। 9 ধাপে গিয়েছেন এই স্পিনার। ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক পাকিস্তানি বাবর আজম। কুল স্পোর্টস 24-এ একটা বিরতির সময় হলে এবার সাথেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি রেদওয়ান শুয়েব। সাফজয়ী বাংলাদেশ দলের 3 ফুটবলার উঠে এসেছেন রাঙামাটির কাউখালীর ঘাগড়া স্কুল মাঠ থেকে। নারী ফুটবলার তৈরির সূতিকাগার হিসেবে পরিচিত এই মাঠ, তবে সমস্যার যেন শেষ নেই। বেহাল দশার সাথে যারা অনুশীলন করে তাদেরও মেলে না প্রয়োজনীয় উপকরণ। নানা সংকট সঙ্গী করে দেশের জন্য খেলার স্বপ্ন দেখছেন ঋতুপর্ণাদের 32 উত্তরসূরি। রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়, যাকে বলা হয় নারী ফুটবলার তৈরির সূতিকাগার। এই মাঠেই ফুটবলে হাতেখড়ি মনিকা, ঋতুপর্ণা ও রূপনাদের। এখানেই প্রশিক্ষণ আর ঘাম ঝরানো পরিশ্রম তাদের জায়গা করে দিয়েছে জাতীয় দলে। অথচ এই মাঠের এখন করুণ অবস্থা। মাঠ জুড়ে খানাখন্দের জন্য অনেকেই হচ্ছেন আহত। তবু এত প্রতিকূলতা মাথায় নিয়ে মাঠে ঘাম ঝরাচ্ছে ঋতুপর্ণাদের উত্তরসূরিরা। অসমতল মাঠে সঠিকভাবে বল পাস করা যাচ্ছে না, তারপরেও তাদের চোখে স্বপ্ন বয়সভিত্তিক জাতীয় দলের জন্য নিজেদের যোগ্য করে তোলা। ম্যাচ খেলতে গেলে আমাদের বুট দিয়ে প্র্যাকটিস না করলে কিভাবে আমরা খেলা খেলতে পারবো? আমাদের খেলতে খুব কষ্ট হয়, গ্রুপ করে খেলা খেলি। একটা বল শুধুমাত্র মাঠটা ভালো করে দেওয়া যায়, তারপর বুট দেওয়া যায়, আমরা মনিকা দিদের মতো একদিন বড় খেলোয়াড় হব। নানা প্রতিকূলতা দূর করা গেলে এখান থেকে জাতীয় মানের আরো ফুটবলার সৃষ্টি হবে বলে মত কোচের। আর সমস্যা সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা চাইলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার সরঞ্জাম এবং কি খেলোয়াড়দের যদি পুষ্টি জাতীয় ধরনের কোনো কিছু খাদ্যর ব্যবস্থা করা যায়, আমার মনে হয় এই ঋতুপর্ণা, রূপনা এবং মনিকাদের মতো এই ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে আরো বিভিন্ন খেলোয়াড় বেরিয়ে আসবে। পাহাড়ি ঢলের ফলে সৃষ্টি হয়ে মাঠটা এবড়ো হয়ে যায়, যার কারণে মেয়েরা বিভিন্ন রকম খেলতে গিয়ে ইনজুরি হয়ে যায়। ডিসি স্যারের সাথে আমরা আলোচনা করব, এটা ওনাকে জানাবো। ভালো করে যাতে প্রশিক্ষণ নিতে পারেন মেয়েরা, তার পরিবেশ তৈরিতে যা যা প্রয়োজন তা করার আশ্বাস দিলেন জেলার এই শীর্ষ কর্তা। ভালোভাবে যেন খেলাধুলা করতে পারে সেই অনুকূল পরিবেশ তৈরি করার জন্য যা যা প্রয়োজন হবে আমার কাছে যেভাবে তারাই করবে, ডিজাইন করবে, আমি সেই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহায়তা করব।
ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন 32 নারী ফুটবলার। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। গ্রেফতার হয়েছেন দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ড্যানি জর্ডান। সংগঠনের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে। 2014 থেকে 18 এই 4 বছরে অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে $72,000 সরানোর আলামত পেয়েছে দেশটির অপরাধ তদন্ত ইউনিট, যার রেশ ধরে গেল মার্চে জোহানেসবার্গে জর্ডানের অফিসে অভিযান চালানো হয়। জব্দ করা হয় ল্যাপটপ, হার্ড ড্রাইভ ও প্রয়োজনীয় নথি। ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ড্যানি জর্ডানের। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো। ফিরছি একটু পর। ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। জাতীয় সাঁতার শেষ হওয়ার পর দিনই ঢাকায় হয়ে গেল আরও একটি সাঁতার চ্যাম্পিয়নশিপ। নাম তার ফিন সুইমিং। একদিনের এই আসরেও চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। মিরপুর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় যে আসর। সাধারণ সাঁতারের সাথে পার্থক্য, ফিন পরে সাঁতরাতে হবে। 84তম দেশ হিসেবে 2020 সালে ফিন সুইমিংয়ের প্রচলন বাংলাদেশে। দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে খেলাটিতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় বাংলাদেশ। এবার হচ্ছে দ্বিতীয় আসর। 15 ইভেন্টে লড়েছেন 150 সাঁতারু। 7 স্বর্ণ জিতে শ্রেষ্ঠত্ব নৌবাহিনীর, আর 3 স্বর্ণ নিয়ে রানার্স আপ হয়েছে সেনাবাহিনী। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।